হিস্ট্রি খুব ভুলে গিয়ে না থাকি, আমাদের ইন্ডিয়াতে জুডোকে এনেছিল জানেন? না। রবীন্দ্রনাথ ঠাকুর। ইভেন জুজুৎসু, তাই জাপানিজ জুজুৎসু। আজকেও যদি আমরা কেউ শান্তিনিকেতনে যাই, ওখানে ফটোজ আছে যখন উনি জাপান ট্যুর থেকে ফিরেছিলেন, উইথ আ লট অফ কি বলবো আর্কিটেক্ট, তার সাথে উনি এই মার্শাল আর্ট করে এনেছিলেন। তখনকার মহিলারা ফটো আছে শাড়ি পরে জুজুৎসু করেছে, জুডো আর জুজুৎসু শান্তিনিকেতনে। এক্স্যাক্টলি। ওকে। তারপর থেকে আমরা জুজুৎসু তো অ্যাডাপ্ট করিনি, বাট জুডো ইন্ডিয়াতে খুব পপুলার হয়ে যায়। Easy now, stay calm. All right, let's walk. Hi everyone, welcome to Riding Tiger with Arijit, and today I have got a very special guest, Rudronil. Rudronil একটা ফাইটিং ক্লাব চালায়, একটা একাডেমি। শুনতে একটু অদ্ভুত হলেও একটা বাঙালি ছেলে যে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে টোটাল প্যাশনের জন্য চলে গেছিল লোককে কি করে সেলফ ডিফেন্স শেখাবে সেই সেগমেন্টে। প্রথমে নিজে শিখেছে অফকোর্স। রাইডিং টাইগার এমন একটা শো যেখানে আমি বিভিন্ন ধরনের পার্সোনালিটি আনি যারা লাইফে একদম গ্রাউন্ড লেভেল থেকে কমপ্লিট অন্য টাইপের একটা স্ট্রাকচারে চলে গেছে, অ্যান্ড স্পেশালি হু আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইড টাইগার। লেট মি গিভ ইউ আ লিটল বিট অফ আন্ডারস্ট্যান্ডিং রাইডিং টাইগার কেন এই শোটার নাম। আমরা যখন অন্টারপ্রেনার হই, একটা অন্টারপ্রেনারের কাছে যখন সে নিজের জীবন প্রথম শুরু করে, তার নিজের ব্যবসাটা একটা কাব হয়, ছোট্ট একটা বেবি, একটা ছোট্ট বাচ্চা বাঘ। সে মনে করে সে যখন এই বাঘটার পিছে চাপবে, এই বাঘটার একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ দেবে তাকে। যখন এই বাচ্চাটা বড় হয়, সে প্রথমে মিল্ক ডিমান্ড করে। যত দিন যায় আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হতে হতে একটা রোরিং টাইগারে কনভার্ট হয়, যার ফলে এই বাঘটা এখন আর দুধ খায় না, এখনো মাংস খায়। আর ওটা র মিট, তুমি আমি সবাই জানি র মিট ইজ বেসিক্যালি দ্য মানি। অ্যান্ড যখন তুমি তার পিঠে চাপছো, ও যদি ক্ষুধার্ত থাকে ও তোমায় অ্যাটাক করার চেষ্টা করবে, তুমি যতই তাকে পোষ মানাও না কেন। তো এটা প্রত্যেকটা অন্টারপ্রেনার যারা নিজের জীবনে এগোয় তাদেরকে দিনের পর দিন ফেস করতে হয়। তো তুমি যখন জীবন শুরু করেছিলে, আই এম শিওর ইউ হ্যাভ ফেসড আ লট অফ চ্যালেঞ্জ, মানি চ্যালেঞ্জ, পিপল চ্যালেঞ্জ, অপারেশনস, কোথা থেকে সেট আপ করবো। গল্পটা কিভাবে শুরু হয়েছিল আমি যদি একটু আমরা দর্শকদের কাছে শুনতে পারি। ওকে, সো বেসিক্যালি আমি স্টার্ট করেছিলাম এর জন্য যাতে আমি ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলতে পারি। তো আমি স্টার্ট করে নিজে শেখা, আমি সাউথ কলকাতায় শিখতাম। তারপরে আমি বুঝতে পারলাম যে একটা হিউম্যান সেলের, আমরা যেমন লুসি সিনেমাটাই দেখেছিলাম, ওখানে একটা স্টেটমেন্ট ছিল, একটা হিউম্যান সেলের বেসিক কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা অ্যান্ড সেটাকে পাস অন করা। সো আই বিলিভ কি কোনো ভালো জিনিস শিখতে পারলে আমাদের উচিত যারা ডিজার্ভ করে তাদের মধ্যে পাস অন করে দেবো। সো আমি দেখলাম যে আমি যখন MMA স্টার্ট করি, সো অ্যাট ফার্স্ট আমি BJJ স্টার্ট করি, মানে ব্রাজিলিয়ান জিজুৎসু, অ্যান্ড দেন আমি MMA স্টার্ট করি। তো আমি দেখলাম যে আশেপাশে পিপল এগুলোর ব্যাপারে একটু কম জানে, একটু লিমিটেড অ্যাক্সেস আছে। সো আমি ভাবলাম ওয়াই নট মি, তো আমার উচিত এটা এগিয়ে এসে সবার মধ্যে স্প্রেড করা। সো এই আইডিওলজি থেকে আমি আমার ফাইট ক্লাব স্টার্ট করি। তো রাইট নাও আমাদের কোন সালটা ছিল ফাইট ক্লাব স্টার্ট? ইট ইজ ভেরি ইয়াং অ্যাকচুয়ালি, 2021 2021 সাল, মানে 5 বছরে পা দিয়েছে সদ্য। মানে একটা ব্যবসা যদি আমি ভাবি, একদম একটা ছোট্ট বেবি, 5 বছরের ব্যবসাটা বোঝা যায় কোন দিকে গ্রো করবে। কটা স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল? আই গেস দুটো। আজকে কটা স্টুডেন্ট? এখন আমাদের অলরেডি আমরা ট্রেন করে ফেলেছি লাইক মোর দ্যান 500, আর আমাদের এখন কারেন্ট মেম্বার্স আর লাইক 200। বাহ, 700 লোক, তার মানে তুমি সেলফ ডিফেন্স শিখিয়ে ফেলেছো। এবার একটু ডিপে ঢুকি সেলফ ডিফেন্সের। আমি যতটা জানি, আমার যতটা নলেজ, আমরা ক্যারাটে নাম শুনেছি, জুডো নাম শুনেছি, MMA আস্তে আস্তে পপুলার হয়েছে, উইচ ইজ মিক্সড মার্শাল আর্ট স্টাইল। দেন BJJ, ব্রাজিলিয়ান জিউ-জিটসু, যেটা তুমি বললে, ক্রাভ মাগা। দেন দেয়ার আর মাল্টিপল আদার স্টাইলস, কুংফু। লোকে কথায় কথায় বলে কুংফু ক্যারাটে। ক্যারাটে কথাটার মূল মানে হচ্ছে খালি হাতে, ইফ আই এম নট রং, রাইট? তো আমি খালি হাতে কি করে ফাইট করব? এবারে প্রত্যেকটা স্টাইলের যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বিশ্লেষণ করে অল্প বিস্তর পার্থক্য কি, ক্যান ইউ give a little bit of understanding? What is karate? What is kung fu? What is judo? What is BJJ? If you can give one liner each. Okay, fine. Look, actually, যখন আমরা যদি আজকে আমরা আমাদের রান্নাঘরে ঢুকি, আমরা দেখবো যে অরিগানো আছে, যেটা কিন্তু আজ থেকে 50 বছর আগে ছিল না, আমাদের রান্নাঘরে ছিল না। দ্যাট ইজ কল্ড ইভলিউশন।
সো ইভলিউশন সব ফিল্ডেই হয়, মার্শাল আর্ট ফিল্ডেও ইভলিউশন হয়, ঠিক এক্স্যাক্টলি মার্শাল আর্টেও ইভলিউশন আসে। যদি আমি আরেকটু এক্সপ্লেন করতে পারি তাহলে বলবো যেমন প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারের মধ্যে ফ্লস হয়, সেরকম প্রত্যেকটা মার্শাল আর্টেরই নিজের নিজের ফ্লস থাকে। সো যেমন বেসিক্যালি আমরা মার্শাল আর্টটাকে দুভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল স্ট্রাইকিং। স্ট্রাইকিং মানে এমন একটা পোর্শন যেখানে আমরা স্ট্রাইক করি, মানে পাঞ্চেস, কিকস, এলবোস, নিজ। সো আর একটা পোর্শন দ্যাট ইজ কল গ্র্যাপলিং, মানে আমি ক্লোজ কম্ব্যাক্টে গ্র্যাপ করার পরে কি করছি। ওকে, স্ট্রাইকিং, যদি আমরা স্ট্রাইকিং মার্শাল আর্টগুলোকে ডিসকাস করি, আগে যেমন ছিল ইনিশিয়েট হয়েছিল ক্যারাটে। ক্যারাটে বেসিক্যালি জাপানিজ মার্শাল আর্টস। যদি আমরা ওল্ড স্কুল ক্যারাটেতে যাই তাহলে দেখবো আজকে মডার্ন এমএম এর সাথে অনেক মিল আছে, অনেকটাই মিল আছে। কিন্তু যদি আমরা আজকে মডার্ন ক্যারাটে দেখি, যদি আমরা স্পোর্টস ক্যারাটে দেখি, সেটা অনেকটাই লিমিটেড, অনেকটাই লিমিটেড, টাচব্যাক, অনেকটা সফট ভার্সন, স্পোর্টস ভার্সন। ফাইন। সো আমরা দেখেছি ক্যারাটেতে অনেকে ঘি পরে করে, মানে সাদা জ্যাকেট পরে করে, জুডোতেও তাই করে, ইভেন বিজেজেতেও ঘি জুৎসু করে। ফাইন। অ্যাকচুয়ালি এটা আসে হচ্ছে এই মার্শাল আর্টগুলো স্ট্রিট ফাইটের জন্য ডিজাইন করা হয়েছিল। এগুলো জাপানে তৈরি হয়েছিল। তো জাপানে আমরা জানি যে ওদের ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে কিমোনো। সো আমরা যদি দেখি যে ওরা ওটা পরেই ফাইট করে, দিস স্টাইলস আর ডেভেলপড টু ফাইট ইন স্ট্রিট। তো আমরা ওটাকে এখনো এটা অনেকেই জানি না। আর আমার মনে হয় যে এটা যত ইভলিউশন এগিয়েছে, আমরা আমাদের স্টাইলটা ডেভেলপ না করে স্টাইল কপি করেছি। মানে তুমি বলতে চাও ইন্ডিয়ান স্টাইল কারাটে প্যারাত্তু সেটাকে আমরা কোনোদিন অ্যাডাপ্ট করিনি, রাদার বিদেশি স্টাইলটাকে নেওয়ার চেষ্টা করেছি। আমরা নিজেদের ড্রেসটা না পরে ঘি পরে আমরা সেটাকে বলেছি ইমপ্রোভাইজ করে নিয়ে ফার্দার আবার ফাইটিং সেগমেন্টে যাওয়া। ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? অ্যাকচুয়ালি জিনিসপত্র একটা ফ্যাক্ট হয়, ইট ইজ নট এ গুড অর ব্যাড। তবে আমার মনে হয় যে আমাদের কালচারটা যদি গ্লোরিফাই করা হতো আরও বেটার হতো। তো এবার আসি হচ্ছে মার্শাল আর্টগুলোতে। যেমন আমি বলছিলাম যে আমি এমএমএ স্টার্ট করেছিলাম। ফাইন। সো যেমন এমএমএতে বক্সিং হয়, কিক বক্সিং হয়। কিক বক্সিং কী হয়, আমরা বক্সিংয়ে স্পেশালিটি পাঞ্চেস অ্যান্ড হেড মুভমেন্ট করি। অ্যান্ড যেমন বক্সিংয়ের ফ্লজ হচ্ছে কিকস মারা। তো এক্স্যাক্টলি ওটা ওদের স্টাইল ছিল, যেটা এই স্টাইলগুলোর একটা লিমিটেশন হচ্ছে এরা ইভলিউশন অ্যালাউ করে না। মানে যদি আমার মনে হয় যে আমি ফাইটিং স্টাইলে ইম্প্রোভাইজ করে নিজের কোনো ফাইটিং স্টাইল ডেভেলপ করতে পারি, এই স্টাইলগুলো ওটা অ্যালাউ করে, বাট আমি ওটা পাস অন করতে পারবো না। ঠিক। আর তো আমি আসি এবার একটু বিজেজে নিয়ে। বিজেজে কী করে এলো অ্যান্ড অল। বিজেজে খুবই আন্ডাররেটেড স্পোর্ট, যেটা পুরো ওয়ার্ল্ডে সেকেন্ড হাইয়েস্ট গ্রোয়িং স্পোর্ট। তো একটু কথা বলি নিশ্চয়ই, যদি অ্যালাউ করো। নিশ্চয়ই। তো জাপানি সামুরাইরা বেসিক্যালি ওরা একটা মার্শাল আর্ট ডেভেলপ করার চেষ্টা করছিল যখন ওদের হাত থেকে সোয়ার্ড পড়ে যেত। ফাইন। তখন ওরা কীভাবে ফাইট করবে, তো ওখান থেকে এভলিউশন হয় জাপানিজ জুজুৎসু। জাপানিজ জুজুৎসু বেসিক্যালি আজকের যে মডার্ন জুজুৎসু তার 30-40% এখনও সিমিলার। ফাইন। মেবি দেয়ার ইজ নো লেগ লকস অ্যান্ড অল। ওখানে ওরা শুধু ঘি নিয়েই চর্চা করতো। অ্যান্ড তারপরে ওখান থেকে জুডো আসে। যদি আমরা যদি হিস্ট্রি খুব ভুলে গিয়ে না থাকি, আমাদের ইন্ডিয়াতে জুডোকে এনেছিল জানেন? না। রবীন্দ্রনাথ ঠাকুর। তাই নাই? এক্স্যাক্টলি। ইভেন জুজুৎসু, তাই নাই? জাপানিজ জুজুৎসু। আজকেও যদি আমরা কেউ শান্তিনিকেতনে যাই, ওখানে ফটোজ আছে যখন উনি জাপান ট্যুর থেকে ফিরেছিলেন উইথ আ লট অফ কি বলবো আর্কিটেক্ট, তার সাথেও উনি এই মার্শাল আর্টগুলো এনেছিলেন। তখনকার মহিলারা ফটো আছে শাড়ি পরে জুজুৎসু করেছে, জুডো আর জুজুৎসু শান্তিনিকেতনে। এক্স্যাক্টলি। ওকে। তারপর থেকে আমরা জুজুৎসু তো অ্যাডাপ্ট করিনি, বাট জুডো ইন্ডিয়াতে খুব পপুলার হয়েছে। জুডোতে আমরা বেসিক্যালি কী শিখি, যে কী করে একটা মানুষকে, জুডো একটা গ্র্যাপলিং মার্শাল আর্ট, কী করে একটা মানুষকে ধরে থ্রো মেরে, ইভেন সিনেমা স্টাইলে রেনবো মেরে মাটি থেকে করে আছাড় মারতে হয়। মেরে গ্রাউন্ডের যে পার্টটা ছিল দ্যাট ইজ অলিম্পিক আসার পরে ওই পার্টটা একটু লিমিটেড হয়ে যায়। ওটার সাথেও আজকে মডার্ন জিউজিৎসু মিল আছে। তো জুডো থেকে ইভলভ করে আসে একটা আমি একটু ভুলে যাচ্ছি নামটা, গ্রেসি ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিটা জাপান থেকে এই মার্শাল আর্টটাকে নিয়ে ব্রাজিলে ট্রাভেল করে। আচ্ছা। অ্যান্ড ওখানে স্প্রেড করে। ফাইন। যার ফলে নামটা ব্রাজিলিয়ান জিউজিৎসু। হ্যাঁ। বিকজ আমার সাথে যখন আমার বন্ধুর কথাবার্তা হয়,
ওর নামটা নিচ্ছে না ফর দ্য সেক অফ দ্য শো, ও এই মোমেন্টে গোল্ড মেডেলিস্ট বিজেপিতে, 60+ এজ। তুমি তাকে দেখেছো, তোমার একাডেমিতে এসছে, আমি ভারতে ওকে নিয়ে এসেছিলাম। বেসিক্যালি আমার জন্যই ও বেঙ্গলে প্রথম আসা, মানে ওই আগে কোনোদিন ভারতবর্ষে এইভাবে এন্ট্রি নেয়নি। ও আমাকে এই ঘটনাটা বলেছিল যে জাপান থেকে কি করে এটা ট্রাভেল করেছিল ব্রাজিলে, এবং সেখানে ওটা স্প্রেড করে যায়, তারপরে নামটা বিজেজে হয়। এর কি কোনো ঘরানা আছে? প্রত্যেকটা স্টাইলের আলাদা আলাদা ঘরানা আছে, লাইক ওয়ান ফ্যামিলি অ্যাডপ্টেড অ্যান্ড দেন আনাদার ফ্যামিলি ইম্প্রোভাইজেস, অর দে সে দ্যাট উই আর দ্য ফার্স্ট, এরকম কোনো ক্লাশ আছে? ক্ল্যাশ নেই, তবে ব্রিজে যেতে এই ঘরানা বলতে গেলে অনলি ওয়ান ঘরানা, দ্যাট ইজ গার্সিয়া ফ্যামিলি, গ্রেসি ফ্যামিলি, গ্রেসি ফ্যামিলি। ইভেনও আজকেও যদি ওরা কাউকে বাইরে বিয়ে করে এবং তাদের প্রত্যেকের ট্রেনিং করাটা ম্যান্ডেটরি। ওয়াও। হ্যাঁ, ইভেন আজকেও গ্রেসি ফ্যামিলির ডোজোগুলোতে ওরাও এভলিউশন খুব লিমিটেড অ্যালাউ করে, মানে ওদের কোচ যেরকম স্টুডেন্ট মোটামুটি ওরকম হয়। আর গ্রেসিদের মূর্তি রাখা থাকে, তো তোমাকে ট্রেনিং করার আগে পুজো করতে হবে, তারপরে তোমাকে ট্রেনিংয়ে ওরা অ্যালাউ করবে। সো এটা ট্রেডিশনাল এলো। তো কিছু লোক হয় একটু নাছর বান্ধা, তো ওরা বললো যে আপার বডি সাবমিশন কেন, মানে সাবমিশন মানে আমি যদি আমার যে কোনো জয়েন্টসকে, যেমন আমার হাত এতটা এক্সটেন্ডেড হয়, যে কোনো জয়েন্টসকে যদি আমি হাইপার এক্সটেন্ড করি জয়েন্টটা ব্রেক হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ কল সাবমিশন। ফাইন। তো ওরা এসে বললো যে ওয়াই আমাদের শুধু আপার বডিতে সাবমিশন কেন হবে, লোয়ার বডিতেও কেন হবে না। তখন আমরা লেগ লক্স নিয়ে ডিসকাস করা স্টার্ট করলাম। টু পিপল, মেইনলি জন ড্যানাহার অ্যান্ড এডি ব্রাভো, দুজন আসেন। একজন আমেরিকাতে 10th প্ল্যানেট জিউজুৎসু বলে একটা একাডেমি করে, অ্যান্ড জন ড্যানাহার অবভিয়াসলি গ্রেটেস্ট কোচ এবার, যারা যারা জিউজে ফলো করে তারা জানে। অ্যান্ড দেন তার এর সাথে সাথে একটা সিমিলার ওয়েতে একটা এভলিউশন চলছিল, সেটা হচ্ছে আমরা শুধু ঘি পরে কেন করবো, কেন আমরা তো ঘি পরে রাস্তায় বেরোই না, আমরা টি শার্ট পরে রাস্তায় বেরোই। সো দেয়ার ইজ আ মার্শাল আর্ট, আর ওর সাথে ইভলভ করলো নো ঘি জিউজুৎসু, যেটা রেসলিং এর সাথে খানিকটা সিমিলার। আর এবার একটু ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে আসি। নিশ্চয়ই। ওকে, তো পাশাপাশি একটা নোগি জিজুৎসু খুব ইভলভ হতে থাকে। আমি যেটা বলছিলাম, ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে আমাদের রেসলিং কালচার খুব পুরনো আর খুব দেশি, আর অনেক বছর আগে থেকে হয়ে আসছে। কত বছর আগে থেকে আমরা মহাভারত আর কৃষ্ণর আগেটাই, ওই টাইমেও আমরা স্টোরি পাবো যে জরাসন্ধকে মাঝখান থেকে দুভাগ করে, এক্স্যাক্টলি, ভীম জরাসন্ধের দুপা ধরে চিড়ে দিয়েছিলেন পুরো টেনে। শুধু মহাভারত নয়, তোমার এই ছোট্ট একটা লাইন নিয়ে আমি তোমায় বলার চেষ্টা করছি। তুমি যদি রামায়ণের যুগে চলে যাও, তুমি দেখবে বানর জাত যারা ছিল, দে ইউজ টু ফাইট ইন আ এক্সট্রিমলি ওয়েল মার্শাল আর্ট স্টাইল। বানর মানে একটা অদ্ভুত আমাদের ধারণা আছে, আসলে ওয়েস্টার্ন কালচার তো আমাদের সব কিছুই পাল্টে দিয়েছে। বানর মানে হচ্ছে বন নর, মানে যে নররা বনে থাকে। তো আমরা বাঁদর পেয়েছি, আমরা ওটাকে মাঙ্কি করে দিয়েছি, and they converted the entire বানর টু মাঙ্কি। ছিল সংস্কৃত, বানিয়ে দিল তুমিও জানো আমিও জানি। ইয়েস, ইউ আর রাইট। ওই সেগমেন্টটাতে আলটিমেটলি অত যুগ আগে যদি আমরা ক্যালকুলেট করি, বোধহয় প্রায় 9-10 বছর আগে, 9-10 হাজার বছর আগে আমরা মার্শাল আর্টের পরিচয় পেয়েছি। শুধু বানররা লড়তেন তাই নয়, ওরা টেলিকাইনেসিস পর্যন্ত করতে পারতেন। আমরা হয়তো সব ভুলে গেছি মেবি। তো তুমি বলছিলে যে কত পুরনো এটা, প্লিজ। এক্স্যাক্টলি, আমি এইখান থেকেই কিউটা ক্যারি করছি। আমার একটা থিওরি আছে যে আমরা টাইমে অ্যাকচুয়ালি পেছনে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে আমরা টেকনোলজিতে উই আর ডেভেলপিং আ লট, কিন্তু যতই আমরা টাইমে এগোবো, এরকম একটা আমরা ততই আনস্টেবল সোসাইটির দিকে এগোচ্ছি, যেখানে একটা ঝড় বা কিছু হলে পুরো সোসাইটি ওয়াইপ আউট হতে পারে, যেটা আমরা কোভিড টাইমে দেখেছি। যে কতটা ছোট্ট করে তোমার এই ক্লুটা নিয়ে, অ্যাকচুয়ালি আমরা টাইমে পিছাচ্ছি আগাচ্ছি না, প্র্যাকটিক্যালি আমরা যত মেশিন ডিপেন্ডেন্ট হচ্ছি, দিস ইজ ওয়ান অফ মাই কোর বলো থিওরি বলতে পারো, যার জন্য দর্শকদের জন্য একটু ছোট্ট করে বলে দিই আপনার হোস্টের সম্বন্ধে, অরিজিৎ ভট্টাচার্য। আমি সংস্কৃত থেকে সায়েন্সে কনভার্ট করে তার রেসপেক্টিভ সুপার হিরো ইউনিভার্স বানাই, রাইট? তো সেখানে তোমাকে আমার রিসার্চের বেশ কিছু ইনপুট বলি। তুমি যদি টাইমকে দেখো, টাইম লাইনটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিক, তার মধ্যে টাইম ফ্রেমগুলোও স্ট্যাটিক। এরকম মাল্টিপল টাইম লাইন আছে, একটা একটার সাথে যখন কোলাইড করে আমরা ওটাকে স্পেস ব্রেক বলি। ফিজিক্স বোঝাচ্ছি কথা, ঠিক আছে? অর রাদার স্পেস টাইম ফিজিক্স বোঝাচ্ছি। তুমি যত টেকনোলজি ইভলভমেন্ট দেখবে, যেটা তুমি বলার চেষ্টা করছো, সহজভাবে বলছি, দেখো মেলে কিনা একটু। তুমি যখন মেশিন ডিপেন্ডেন্ট হবে, তত তোমার হিউম্যান স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকবে। ভালো করে দেখো, তুমি বা আমি আগে হয়তো আমরা ফোন নাম্বার মনে রাখতাম,
হুম। যখন আমরা ডায়াল আপ কানেকশন করতাম, ডায়াল করতাম, রাইট? ডায়েরিতে লিখতাম, স্মার্টফোন ছিল না, মোবাইল ফোনই ছিল না। উপায় কি ছিল? কারোর ফোন নাম্বার মনে রাখা, তাহলে ব্রেন ইউজ হতো। আজকে এত ফোন নাম্বার, কিন্তু আমরা কারোর নাম্বার হয়তো মনে রাখতে পারছি না, বিকজ আমার স্মার্টফোন ওটাকে সেভ করছে। তো আমি উন্নত হচ্ছি না, আমার ব্রেনটাকে অনুন্নত করছি, দ্যাটস এ চ্যালেঞ্জ। অ্যান্ড ইউ আর রাইট, তুমি যেটা বলার চেষ্টা করছো, প্রবাবলি যত টাইমে আমরা আগে এগোবো দেখতে পাবে আমরা অর্গানিক খাবারের বদলে ইনঅর্গানিকের দিকে চলে গেছি। তুমি এখন প্রসেসড ফুড খাচ্ছ, তো তুমি আমি যেটা বেরিতে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার নেওয়ার কথা না। তাতে আলটিমেটলি আমার ব্রেন ক্যাপাসিটি কমছে, নিউরন ক্যাপাসিটি করছে, দুটোর ক্যাপাসিটি কমছে। সুতরাং এর ফলে যেটা হয়ে দাঁড়াচ্ছে, আমাদের ফিজিক্যাল এবিলিটি কমে যাচ্ছে। তো এটার প্রসঙ্গে টেনে আমি তোমার একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যত হিউম্যান কাইন্ড এরকম লোয়ার ইভলিউশনের দিকে যাবে, সরি ফর দ্য স্টেটমেন্ট, তোমার কি মনে হয় কি করে মার্শাল আর্ট, এনি স্টাইল, ক্যান ইম্প্রোভাইজ আওয়ার লাইফ? এক্স্যাক্টলি, এটা আমার কোচিং বা টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। পিপল যত এগোচ্ছে তত লোনলি হচ্ছে অ্যান্ড ডেসপারেট হচ্ছে। মার্শাল আর্ট কী করে, অ্যাট ফার্স্ট বেসিক এটা শেখায়। একটা ভালো মার্শাল আর্টিস্ট, মার্শাল আর্ট ফাইটার আলাদা, একটা ভালো মার্শাল আর্টিস্ট এটা শেখায় যে হাউ টু বি আ গুড স্টুডেন্ট অ্যাট ফার্স্ট। কী করে ভালো স্টুডেন্ট হতে হয়, ছাত্র হতে হয়। আমাদের স্কুলে ঢুকে একটা লাইন থাকতো, শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম। যদি তুমি কিছু শিখতে চাও তোমাকে রেসপেক্ট ডেলিভার করতেই হবে। সো এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে তুমি উইদাউট ফোন বা ভার্চুয়াল একটা ওয়ার্ল্ডে না থেকে তুমি রিয়েল লাইফে হিউম্যান বডিকে ফিল করছো, ওর বডি ওয়েটটাকে শিফট করছো, অ্যান্ড তুমি হিউম্যান চেস খেলছো। যেটা মানে চেসে কী হয়, জাস্ট আমরা একটা গুটি চালছি, পন মুভ করি, হ্যাঁ পন মুভ করছি, কিং মুভ করছি, নাইট মুভ করছি। বিজেতে কী হয়, আমরা স্পেশালি এটা হিউম্যান চেস বলি, আমরা হিউম্যান চেস খেলছি অ্যান্ড ইভেনচুয়ালি কি তুমি সাবমিট করছো। যেমন চেসে আমরা পার্টিকুলারলি ওপেনিং বা মিড গেম বা এন্ড গেম স্টাডি করি, এক্স্যাক্টলি বিজেতে কী হয়, আমরা পার্টিকুলার একটা পজিশন থেকে স্টাডি করি। সো যেহেতু এটা পুরোটাই হিউম্যান বডি বেসড, এটা ফিল হয় যে তুমি নেচারের অনেকটা ক্লোজ আছো। আর যে প্রবলেমগুলো আমরা ডেইলি লাইফে ফিল করি, ফিজিক্যাল এক্সারসাইজ বলো বা যেমন আমরা যখন জিমে যাই, উই মোর ফোকাসড অন আইসোমেট্রিক এক্সারসাইজেস, রাইট? অনলি বাইসেপ বা চেস্ট, লেগস, অ্যাবস। কার্ডিও যদি জিমে এখন ট্র্যাডিশনাল মানে সোকল জিমগুলোতে একটু কমই করে, কার্ডিওটা খুবই দরকার আমাদের হার্টের জন্য। যে বা আমরা যখন রোল করি বা ফাইট করি, আমাদের বডির ঘাড় থেকে পা অবধি প্রত্যেকটা মাসেল কাজ করে, মোর প্লায়োমেট্রিক এক্সারসাইজ। আর কার্ডিও ভয়ঙ্কর লেভেলে কার্ডিও লাগে। সো আমার মনে হয় যে এটা অনেকটা ন্যাচারাল হেলদি রাখতে খুব হেল্প করে, যেটা লাইফস্টাইলের সাথে খুব যায়। এবার যদি একটু আমরা ডিপে যাই, যখনই তো আমরা ডিপে ঢুকে একটা জিনিসকে ফিল করার চেষ্টা করি, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমি স্পিরিচুয়ালি খুব কানেক্টেড থাকি যখনই আমি বিজেজে প্র্যাকটিস করি। এটা শুনতে একটুখানি অদ্ভুত লাগতে পারে, বাট দ্যাট ইজ ভেরি ট্রু। যেমন কোনো সিঙ্গারকে যদি ও একটু ডিপ্রেস থাকে, ও তখন একটা রাগ ধরে গান করা স্টার্ট করে, বা একটা ডান্সার সেটা ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান হোক, ও নিজের ফর্মে নিজের ভাইব্রেশন স্প্রেড করা স্টার্ট করে। সেম আমার ক্ষেত্রেও তাই। আমি বিং আ মার্শাল আর্টিস্ট, আমি যখন ডিপ্রেস থাকি, আমি আমার ভিতরে সোলটাকে ইনার পিস দেওয়ার জন্য আমি আমার থিওরিগুলো নিয়ে বেশি স্টাডি করি আর এগুলো ইমপ্লিমেন্ট করা স্টার্ট করি আরও চ্যালেঞ্জিং লাইফে। অ্যান্ড আমার মনে হয় যে বিজয় শুধু আমার লাইফ চেঞ্জ করেনি, আমি নিজেও যারা বিজে ওয়ার্ল্ডে আছে, অল ওভার ওয়ার্ল্ডে থাউজেন্ড অফ লাইফ অলরেডি চেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড এবং ইভেনচুয়ালি আগেও করবে। সো আমার মনে হয় যে আমরা অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ হিন্দু, আমাদের মনে হয় যে আমার এই মার্শাল আর্টগুলোকে তোলা উচিত এবং এটাকে স্প্রেড আউট করা উচিত। আমি যেখানে একটু হারিয়ে গেছিলো, যেখানে আমি বলছিলাম যে কোনো টাইমে রেসলিংয়ের ব্যাপারে, আমরা যখন আগে রেসলিং করতাম, আমরা কিন্তু কখনোই এরকম অলিম্পিক বোর্ড বা ম্যাট রেসলিং হতো না। ওখানে হতোই ভাঙো, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে জিতবে সে বেরোবে ওখান থেকে। যেমন মহাভারতের জরাসন্ধ, মানে চিড়ে অন্যদিকে ফেলে দেওয়াটা। তো তখন তো এগুলো লিমিটেড রুল ছিল না, যেটা সোকল্ড এখন অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আছে। তো অ্যাকচুয়ালি বিজেজে এটাই, এই গ্র্যাপলিং গেমটাই এটা আমাদেরই আর্ট ছিল, বাট অন্য দিক থেকে এসছে, এখন অন্যভাবে পপুলার হয়েছে। হয়তো দামটা অন্য ছিল। তো এবার নামে আসি, যে কথাটা আপনি বলছিলেন যে হনুমান বা যে আমাদের রামায়ণে যে আছে, যারা মানে বনে যে নররা থাকতো, তো দের ইজ আ টু টাইপ অফ রেসলিং। এটা খুব যারা অনেক পুরনো রেসলার, আমাদের ট্র্যাডিশনাল রেসলার, শুধু রেসলিং করে, ইন্ডিয়ান রেসলিং করে,
তারা খুব, যারা খুব করেছিল শুধু তারা জানে। এটা আমি খুব মানে খুঁচিয়ে খুঁচিয়ে, মানে যিনি আমাকে শেখান তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করেছি যে রেসলিংয়েও ডার্ক আর্ট হয়, যেটা আমরা তন্ত্র সাধনা বলি, রেসলিংয়েও ডার্ক আর্ট হয়। অ্যান্ড সেই ডার্ক আর্টের নাম হচ্ছে, অনেকগুলো ছিল, যেহেতু আমরা বললাম যে আমরা আস্তে ভুলতে থাকছি, জরাসন্ধি। জরাসন্ধি, এক্স্যাক্টলি, যে ডার্ক আর্টে আমরা রেসলিংয়ে চিড়ে ফেলেছিলাম মাঝখান থেকে। Okay. এটা বিজে যেতেও হয় না, আমরা মাঝখান থেকে চিড়তে পারি না, আমরা শুধু জয়েন্ট ম্যানুভেট করি, যেটা আজকের দিনে করি। কিন্তু তখনকার টাইমে কতটা স্ট্রেংথ আর কতটা টেকনিক থাকলে তুমি একটা মানুষকে বিষ থেকে মাঝখান থেকে চিড়ে ফেলছো, ট্রু। ভাই। তো এই ডার্ক আর্টটা এখন কেউ প্র্যাকটিস করে না। সো হোয়াট, আমরা কি প্র্যাকটিস করি? আমরা প্র্যাকটিস করি হনুমন্তী স্টাইল। হনুমন্তী স্টাইল, এক্স্যাক্টলি। তো আমরা প্র্যাকটিস করি, এটা একটা গুড ভাইব, গুড আর্ট, যা এই স্টাইলে প্রবাবলি ইউজ করেছিল, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, ইন্দ্রদেব ইউজ করেছিল। তো এই স্টাইলটা একটা গুড স্টাইল, যেটা আর কি একটা পিওর, যেটা আমরা যদি সফট যে দেবদেবীদের যেভাবে পুজো করি, একটা পুজো হয় কামাখ্যাতে, যেটা একটু ডার্ক আর্ট, আর একটা পুজো হয় কোনো ইস্কনে বা যে কোনো কৃষ্ণ মন্দিরে, তো এটা সফট আর্ট। তো এই সফট আর্টটা আমরা রেসলিংয়ে এইভাবে ইউজ করি। যেটা অনেকে জানে না, আমি জানাই এটা, যেমন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে ঘরানা আছে, যে কথাটা আপনি বললেন, এবং ওটা পাস অন হয়। কীভাবে পাস অন হয়? একটা যজ্ঞ হয়, আর যে সামনে উত্তরসূরি হয় তাকে পাস করার জন্য কিছু একটা ধাগা পরিয়ে দেয়, অ্যান্ড দিস এ সিম্বল যে তুমি তপস্যা করে এটা পেয়েছো। রেসলিং এর ক্ষেত্রেও সেম। যখনই একটা গুরু মনে করবে যে এই ছেলেটা শিখেছে এবং এনাফ বর্দি, তখন আমাদের ইন্ডিয়ান স্টাইলে যোগ্য হয়, হয়ে ওটাকে ধাগাটা পরিয়ে বলে যে নাও তুমি মানে তোমার দীক্ষা হলো। এটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল নয়, এটা আমাদের স্টাইল। অ্যান্ড গুরু একটাই হয়। যদি আমরা আমাদের কালচারে দেখি যে দীক্ষাগুরু একটাই হয়, শিক্ষাগুরু অনেক হতে পারে। মানে আমি শিখতে পারি সবার থেকে, বাট দীক্ষাগুরু একটাই হবে। আমাদের স্টাইলে আমরা যখন বিয়ে করেছিলাম, মানে আমাদের স্টাইলে বিয়ে কনসেপ্টটা হচ্ছে দিস ইজ আ হলি ভাও, যেখান থেকে তুমি ব্যাক অফ করতে পারো না। সেম গোস ফর গুরু কনসেপ্ট। আমাদের কালচারে গুরুর সাথে তুমি ফিজিক্যাল কোনো রিলেশন বা রোমান্টিক রিলেশন বানাতে পারবে না, কিন্তু তোমার ওই রিলেশন থেকে না গুরু ব্যাক অফ করতে পারবে, না তুমি ব্যাক অফ করতে পারবে। এবং গুরু যেটা বলবে সেটা তোমাকে মানতেই হবে। এবার প্রবলেমটা হচ্ছে, মডার্ন ডেজের প্রবলেম হচ্ছে, আমরা যেটাকে বলি ধর্ম, যেটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে গুরুর কাজ করতে পারে না, শিষ্য গুরুর উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, শিষ্য নিজের ধর্ম জানে না কি করতে হবে, ইভেন্চুয়ালি দ্য বন্ড বোথ সাইড থেকে ব্রেক করছে। রাইট। তো একটু ক্লু টেনে নিয়ে তোমাকে বলি, আমার খুব প্রচন্ড ভালো লাগে তুমি এই জিনিসগুলো জানো এবং এটা নিয়ে আমরা ডিসকাস করছি। একটা জিনিস কি জানো, অ্যাকচুয়ালি তখনকার যুগে যে কোনো গুরু সমস্ত কিছু জানতেন, শিক্ষা, অস্ত্র, পলিটিক্স, রান্না, সাইকোলজি, ইভেন সেক্স। যখন একটা গুরু ট্রেনিং দিতেন তখন কিন্তু সমস্ত রকমের ট্রেনিং সে দিত। তার জন্যই তাদেরকে গুরু বলা হতো, গুরুদেব, গুরু দেবতা। দেবতা মানে ভগবান নয়, ঈশ্বর নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। রুদ্রদেব মানে দেবতা, রুদ্র দেবতা একটা ফর্ম, রাইট? যেরকম আমাদের 33 কোটি দেবতা, রাইট? তো আমার অষ্টবসু আছে ওই দেবতাদের মধ্যে। এবার আমি যদি ফিরে আসি তোমার এই এক্স্যাক্ট মার্শাল আর্টের স্টাইলে এবং আমাদের পুরনো ঘরানার জায়গায়, তুমি একদম রাইট। প্রত্যেক কটা যে কটা কথাগুলো তুমি বললে, আজকে আমরা গুরু শিষ্যের রিলেশনশিপটাকে হয়তো অন্যভাবে নিতে শিখেছি, আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছি, শিক্ষাটাকে ব্যবসা করে দিয়েছি, যার ফলে শিক্ষা নেই। আই এম সো সরি অ্যাবাউট দিস স্টেটমেন্ট, বাট দ্যাটস আ ফ্যাক্ট। এবার আমাকে কাজ করতে গেলে তো দুটো জিনিস লাগবে, একটা ধর্ম, আমার কর্ম। এবার যখন আমার কর্মটা হয়ে দাঁড়াচ্ছে আমি কোনো একটা একাডেমি চালাচ্ছি, আমাকে টাকা ইনকাম করতেই হবে, আদারওয়াইজ আমি কন্টিনিউ করতে পারবো, নয়তো আমাকে ভিক্ষার আশ্রয় নিতে হবে, যেটা কোনো একটা সময় ধর্ম ভিক্ষা ছিল। আর আজকের যুগে যদি চলতে হয়, আমার ধর্ম আমাকে বলছে হয়তো কোনো একটা কাজ করতে, রেসপেক্টিভ আমার কর্ম আমাকে ডিফাইন করে দেবে যে ভাই চলো এইটার জন্য এতটা ইনকাম করো, এতটাই ইনকাম করো, রেসপেক্টিভ কাজ করো, রাইট? এবার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হয়, যার জন্য একটা সোল এনহ্যান্সড হয়। মাল্টিপ্লায়ার এফেক্ট কাকে বলে রুদ্রনীল? আমি যদি আজকে ধরে নাও তোমার সাথে একটা কোনো ব্যবহার করলাম, লেটস নট গো টু আ ফ্যাক্টর কি গুড অর ব্যাড, রাইট?
কোনো একটা ব্যবহার করলাম, এই ব্যবহারটা তোমার যদি খারাপ লাগে, এটা 10 টাইমস আমার কাছে ব্যাক করে আসবে খারাপ লাগা হিসেবে অন্য কারোর কাছ থেকে। সেটা যদি ভালো হয় তোমার জন্য বা অন্য কারোর জন্য, আবার 10 টাইমস ব্যাক করে আসবে। নেসেসারি নয় তোমার কাছ থেকে ব্যাক করে আসবে, এটা অন্য কারোর কাছ থেকে ব্যাক করে আসতে পারে। ঠিক আছে, কর্ম আমি কি করছি এই জীবনে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমার পরবর্তী নেক্সট ফ্রেমে, টাইম ফ্রেমে আমি কিরকম হব। সো ইটস এ ফ্লুইড সিস্টেম। আবার ফিরে আসি, তুমি যে জায়গায় গেছিলে একটু খুব ডিপে চলে গেছো, এবং যেহেতু আমাদের রাইডিং টাইগারটা জেনারেলি শেষ করার চেষ্টা করি আধ ঘন্টায়, তো চেষ্টা করছি একটু শর্ট করার। আমাকে 2-3টে জিনিস আমাকে একটু বোঝাও। তুমি এতগুলো স্টাইল নিয়ে কথা বললে, তুমি ইন্ডিয়ান মার্শাল আর্টে চলে গেলে, কারাই পত্তি নিয়ে আমরা খুব একটা টাচ করলাম না, কারণ কারাই পত্তি বোধ হয় একটা পার্টিকুলার স্টাইল হয়ে যায়, আর যে স্টাইলগুলোর তুমি কথা বলছো সেগুলো বোধ হয় আমরা নাম হারিয়ে ফেলেছি, অন্তত আমি জানি না, তুমি মেবি জানতে পারো। আমার রিসার্চ অনুযায়ী আমি যতটা ডেপথে ঢুকেছি, আমি বিভিন্ন ধরনের মার্শাল আর্ট স্টাইল নিয়ে চর্চা করেছি, হয়তো জনসমক্ষে সেটাকে আমি রিলিজ করিনি। আমি যতটা দেখেছি ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, যারা মার্শাল আর্ট শেখে বা ফাইটিং শেখে, আর যারা ফাইটার হয়, লাইফস্টাইলটাই অন্যরকম হয়, মানসিকতা অন্যরকম হয়। এবার আমার যদি একটা জিনিস বুঝতে হয়, রুদ্রর ট্রেনিং একাডেমিতে 10টা ছেলে মেয়ে শিখছে, তার মানে ফুল কন্ট্যাক্ট বডি মুভ আসছে, ছেলে মেয়ে আসছে, লড়াই করছে। বাইরে থেকে দেখলে সাধারণ মানুষের মনে হতে পারে একটা ছেলে একটা মেয়ে ওরকম ভাবে ক্লোজ গ্রিপে লড়ছে, ইয়েস অর নো, রাইট, মনে হতে পারে। একটু ডিপে প্রশ্ন করি, যখন আমরা বিজেজে স্টাইলে যাই, শুরু হয় সাবমিশনটা হচ্ছে মাটিতে শুয়ে পড়া পজিশন, ঠিক? আমি কোমরের স্ট্রেংথে, পায়ের স্ট্রেংথে কোনো একটা লোককে গ্রিপে নিয়ে উল্টে ফেলতে পারি, ইভেন মেরেও ফেলতে পারি, ঠিক? এটা মেয়েদের জন্য কতটা জরুরি, কারণ আজকের যুগে যদি আমি ক্যারাটে ভাবি, এটা একটা স্পোর্টসের জায়গায় চলে গেছে, কিন্তু রিয়েল ফাইটিং এর জায়গায় যখন তোমাকে কেউ অ্যাটাক করবে, অ্যাকচুয়াল হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল হচ্ছে, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, একটু অন্যভাবে যদি কথা বলতে হয়, একটা মেয়ের সবচাইতে উইক পজিশন হচ্ছে যখন তাকে শুয়ে ফেলছে যে কোনো জায়গায়, মাটি হোক বিছনা হোক, রাইট? ওই পজিশন থেকে বাঁচার বেস্ট উপায় হচ্ছে বিজেজে স্টাইল নিয়ে বেঁচে আসা। একটু যদি এক্সপ্লেন করে বলো ব্যাপারটা কি হয়। তো বিজেজের সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা স্ট্রাইকিং মার্শাল আর্টগুলোতে কী হয়, বা স্পোর্টস মার্শাল আর্টগুলো তো বাদই দিলাম, যে বাকি একটু প্র্যাকটিক্যাল যেমন মুয়াই থাই বা কিক বক্সিং এই টাইপের একটু ডেডলি মার্শাল আর্টগুলোতে কী হয়, আমরা ফুল ফ্লেজে প্র্যাকটিস করতে পারি না। আমরা শুধু প্র্যাকটিস করতে পারি ফুল ফ্লেজে কখন, যখন আমরা টুর্নামেন্ট খেলতে যেতে পারি। বাট ইন দ্য কেস অফ বিজেজে আমরা ফুল বডি স্ট্রেংথ দিয়েই প্র্যাকটিস করি, ম্যাক্সিমাম পোটেনশিয়াল দিয়ে। আর একটা ছেলে আর একটা মেয়ে যখন প্র্যাকটিস করে, আমি এটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে, আমি বলবো, আমার খুব পার্সোনাল লাইফের গল্প আছে, বলবো একটু। তো অ্যাট ফার্স্ট আমি যখন শিখতে গেছিলাম, আমি দ্যাট পার্টিকুলার টাইমে আই হ্যাড এ গার্লফ্রেন্ড। সো আমি তখন আমার গার্লফ্রেন্ডের সাথে গেছি শিখতে, ফাইন, একটা খুবই একাডেমিতে। আমি শিখতে গেছিলাম কি, আমি শিখতে গেছিলাম কুংফু, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। আমার একটা প্র্যাকটিক্যাল মার্শাল আর্ট শেখার ছিল। আমি সামহাও ভগবানের জন্য আমি ওখানে চলে গেছি, যেখানে যে জায়গাটা বেস্ট জায়গা, ফাইন, গিয়েছি। তো আমি গিয়ে দেখি পিপল, প্রত্যেকটা ছেলে নিজেদের মধ্যে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, সোয়েট এক্সচেঞ্জ করছে। আমি লাইক, এইসব তো আমি শিখতে আসিনি, আমাকে দেখাও কি করে খেলে। ফাইন, আমরা সিনেমা থেকে এটাই জানি, ক্যারাটে মানে মার্শাল আর্ট আর টুথপেস্ট মানে কোলগেট, ফাইন। তো গেছি। তো ইভেনচুয়ালি দেয়ার ইজ আ পজিশন কল মাউন্ট। তো একটা দাদা এলো আমাদের ডেমনস্ট্রেট করার জন্য, তো আমার গার্লফ্রেন্ডে ডাকলো, তো ওর পেটের উপরে বসলো, ফাইন, বসে বললো দিস ইজ কল মাউন্ট। অ্যান্ড ইভেনচুয়ালি দেখাচ্ছিল যে এখান থেকে কী করে বেরোতে হয়। আর কোথাও না কোথাও ইনসাইডে আমি তো আই এম সো জেলাস কি, ওকে আমি মনে হয় ভুল জায়গায় এসেছি, এদের ভাইব ঠিক লাগছে না, ফাইন। তারপরে ওকে, তারপরে দাদাটা আমায় ডাকলো, অ্যান্ড এক্স্যাক্টলি সেম ভাইবে আমার সাথে রোল করলো। অ্যান্ড দ্যাট পার্টিকুলার টাইমে আই লুজ মাই মেল টাচ। আমি যদি আজকেও, ওই দিনটা আমার জন্য এতটা সিগনিফিকেন্ট ছিল, আজকেও যদি আমি কোনো ফিমেল স্টুডেন্টদের সাথে রোল করি, এবং এই ভাইবটা থেকে আমার স্টুডেন্টরা এতটা ইনফ্লুয়েন্সড, আমার স্টুডেন্টরাও যদি নিজেদের মধ্যে রোল করে বা বাইরে কোথাও যে কোনো জায়গায়, দের ইজ নো মেল টাচ, নো ফিমেল টাচ। যদি আমি একটু ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করি, দের ইজ নো সেক্সুয়াল টাচ অ্যাট অল, হয় না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, হ্যাঁ, দ্যাট ইজ স্পোর্টস ম্যান মেন্টালিটি, রাইট, মার্শাল আর্টস মেন্টালিটি। তো এবার আসি হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, কতটা প্র্যাকটিক্যাল। একটা ঘটনা হয়েছিল, একজন বিজেজে অ্যাথলিট ছিল, ফিমেল অ্যাথলিট,
ব্রাজিলে হয়েছিল এটা, যার বডি ওয়েট ছিল 52 কেজি। ফাইন, সেরকম একটা ক্যাব ড্রাইভার ওকে যেরকম একটা ক্যাব নিয়ে অন্যদিকে গেছে এবং ক্যাব ড্রাইভারের ইন্টেনশন খারাপ ছিল। তো ক্যাব ড্রাইভার চাইছিল যে মেয়েটাকে সেক্সুয়ালি রেপ করতে, ফাইন, রেপ করতে। তো ও যখন ঢুকেছে, অ্যান্ড দেয়ার ইজ এ পজিশন কল ক্লোজ গার্ড, যারা যে জানে Of course, ফাইন। yeah. তো যখনই গেছে, মেয়েটা ট্রায়াঙ্গেল বলে একটা চোখ হয়, ট্রায়াঙ্গেল ইউজ করেছে, এমন যতক্ষণ না পুলিশ এসেছে ওকে ওইভাবে access করে, সেন্সলেস করে দিয়েছে। এবারে এতটা পাওয়ারফুল, যদিও চাইতো লোকটাকে মেরে ফেলতে পারতো, Right. অ্যান্ড দ্যাট ইজ অলসো লিগাল, Yeah. সেলফ ডিফেন্স অ্যাক্টে, ফাইন। বাট ও সেন্সলেস করে, ও অতটা পাওয়ারফুল, অত হালকা মেয়ে হয়েও অতটা পাওয়ারফুল যে ওকে সেন্সলেস করে রাখলো, পুলিশ আসলো, তুলে দিল, অ্যান্ড মেয়েটা কনফিডেন্টও। সো অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর পডকাস্ট দেখছিলাম একদিন, ওখানে কি বলছিল যে যদি আমি আমার লাইফে সব ট্রেনিং সাইডে রেখে দিই, একটা রুমে ঢুকলাম যেখানে সব লোক আননোন, হাউ ডু আই ফিল ইনসিকিউর। অ্যান্ড এই ফিলিংটা থেকে আমি যখনই আমার ইনসিকিউরিটি ফিলিং বাড়বে, অ্যাকচুয়ালি যে কোনো ফিলিংসে যখন বেড়ে যায়, তখন আমাদের যে জিনিসটা করা উচিত, যে ডিসিশনটা নেওয়া উচিত, সেটা থেকে সরে আমি আমার ইমোশন বায়াস ডিসিশন নিই। আর যখন আমি মার্শাল আর্ট ট্রেনিংটা রাখি, তখন আমি জানি যে আমি এত প্লেয়ার খেলে এসেছি, এত প্লেয়ারের সাথে ফাইট করে এসেছি, আর আমি এনাফ কনফিডেন্ট, তখন আমি জানি যে ওকে আমার কিছু আসে যায় না। অ্যান্ড আমি একটা রুমে যখন ঢুকবো, আর এটা একটা ইনার কনফিডেন্স থাকে, এটা অ্যাস্থেটিক বডি বানানোর কনফিডেন্স নয়, যেখানে আমার একটা সিউডো কনফিডেন্স নিয়ে থাকি যে আমি জানি আমার বডি আছে, আমি বেরিয়ে যাবো, নট লাইক দিস। একটা কাম পারসন, যে ভেতর থেকে কাম, আর একটা পুরো ফুল রুমে ঢুকছে উইথ কনফিডেন্স, নিজের কাজ করছে আর বেরিয়ে আসছে। আর দুটো লাইন আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বিচে যেতে একটা হিউম্যান ওর 100% এফোর্ট দিয়ে প্র্যাকটিস করে, তাই তুমি স্ট্রিটে গিয়ে যেটা ফেস করবে আর ম্যাটে যেটা ফেস করবে, দ্যাট ইজ 90% সিমিলার। 90% সিমিলার। তাই তুমি ওখানে গিয়ে যখন একটা হঠাৎ কোনো আনওয়ান্টেড সিচুয়েশন আসে, আমাদের ব্রেন ফাইট অফ লাইট মোডে চলে যায়, আইদার শাটডাউন হয়ে যাবে নাহলে ফাইট করবে। তাই তুমি যখন দেখছো তোমার কোশ্চেন পেপারে বাড়িতে প্র্যাকটিস করো, কোশ্চেন পেপারের সাথে 90% সেম, দ্যাট ইজ ভেরি ইজি ফর ইউ। আর আসলে ফিমেলদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমি নিজেও সাইজে ছোট, ফাইন। বিজিতে আমাকে দেয় 20 কেজি বেশি কি করে একটা মেল বডিকে হ্যান্ডেল করতে হয়। অ্যান্ড বিজে যে লোয়ার বডি গেম, অ্যান্ড ফিমেলদের লোয়ার বডি খুব স্ট্রং হয়, থাইস, হিপস অ্যান্ড অল। আর আপার বডি একটু রিসার্চ বা স্টাডিতে লোয়ার বডি ওদের বেশি স্ট্রং হয় আপার বডির তুলনায়, ফাইন। তো বিজেজে ইজ বেসিক্যালি লোয়ার বডি গেম, অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের শিখতে গেলে আমাদের লোয়ার বডি স্ট্রং রাখতে হয়, নাহলে হয় না। অ্যান্ড বাকি স্টাডি করো, মজা করো, রিসার্চ করো, আর জার্নি তো খুব মজা হয়ই হয়। আমরা তো খেলতে যাই যখন, দ্যাট ইজ রুদ্র, মারাত্মক অনেক জিনিস শিখতে পারলো। আমার মনে হয় অডিয়েন্স অনেকটা বেশি জানতে পারবে। তোমাকে একটা লাস্ট কোশ্চেন করা হয়নি, হয়তো এই কোশ্চেনটা লাস্টও হবে না, মেবি আর টু স্টে করবে। তোমার একাডেমির নামটা তুমি এখন বললেন না। আমার একাডেমির নাম হচ্ছে গ্ল্যাডিয়েটর ফাইট ক্লাব। আমরা আপাতত 3 জায়গাতে শেখাচ্ছি, একটা সোদপুরে, ব্যারাকপুরে আর হালিশহরে। সোদপুর, ব্যারাকপুর, হালিশহর। বেশ, শহরতলির দিকে তুমি শেখাচ্ছ, যেখানে মেইনলি আমরা ভাবি যে আমরা তো অ্যাকচুয়াল সিটিং নই, তো একটা মাইন্ডসেট আছে, তুমি জানো, এটা মজার মাইন্ডসেট। এটা আমি ফেস করেছিলাম আমার ইনিশিয়াল টাইম অফ অন্টারপ্রেনারশিপ টাইমে। আমি যখন জীবন শুরু করি, আমার 17 বছর বয়সে আমি ঠিক করেছিলাম ব্যবসা করব। তখন তো অন্টারপ্রেনার নামটা ছিল না, 1998, বুঝতে পারছো আমার এজ কত, আমি অ্যাবাভ 40, রাইট? তো 98 সালে লোকে আমাকে তখন মজা করতো, ব্যবসা করবে তার মানে জীবনে কিছু হবে না, সুতরাং ব্যবসা করবে। আমি 12 পাস করার পর তখন গ্র্যাজুয়েশন পড়তে শুরু করি, ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে, এবং তারপরে মাস্টার্স, তারপরে অফকোর্স পিএইচডি। পড়াশোনার দিক থেকে কোনো খামতি নেই, 12টার উপরে গ্লোবাল সার্টিফিকেশন, মাল্টিপল আইপি ডেভেলপ করা। কিন্তু যখন আমি শহরতলি থেকে শহরের কিছু প্রোগ্রামে যেতাম অ্যাটেন্ড করতে, আমার শহরতলির মানুষরা আমরা একটু অন্যভাবে গ্রুমড হই, আমরা স্ট্রিট স্মার্ট না। লেটস অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। যদিও আমি 60-এর উপরে এখন কান্ট্রি ট্রাভেল করেছি, 2000+ ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি কিনো স্পিকার, পৃথিবীর অনেকগুলো ভাষা আমি বলতে পারি। তো এটা বোধহয় সম্ভব হয়েছে কারণ আমরা শহরতলির মানুষ, সেই জন্য আমাদের বোধহয় একটা অন্যরকম জেদ থাকে, যেটা বোধহয় সামহাও আমরা পড়ে পাই না, যেটাকে বলে না পেয়ে যাওয়া। আমাদের মধ্যে অনেকেই, তুমি, আমি, বাকি যারা আছে শহরতলিতে, আমরা চট করে কিছু পেয়ে যাই না, আমাদের পেতে হয়, আমাদের ট্রাভেল করতে হয়। মেন সিটিতে যেতে গেলে আমাদের আগে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো, যদি না তুমি ট্রেনে ট্রাভেল করতে, রাইট? আজকের যুগে এদিকে এখনো মেট্রো আসেনি,
আমরা এই পডকাস্টটা সোদপুরে বসে করছি, এখানে এখনো মেট্রো নেই, তো এখান থেকে মেট্রো যেতে গেলে কাছাকাছি মেট্রো হচ্ছে ডানলাপের কাছে, রাইট, বড়াদাবার মেট্রো স্টেশন। সেখানে যেতে গেলে আমার এখান থেকে 30 to 35 মিনিটস অন রোড লাগবে। তারপর তুমি মেট্রো নিয়ে কোথাও যাচ্ছ, সাধারণ মানুষের কথা বলছি। তো তাদের কাছে লাইফটা অন্যরকম, তারা যখন তোমার কাছে শিখছে তাদের মাইন্ডসেটটা অন্যরকম। আই এম শিওর তুমি বোধহয় কলকাতার দিকে কোনো একটা একাডেমি করার চেষ্টা করছো, হ্যাঁ রাইট, এবং তুমি গ্রো করার চেষ্টা করছো। যতটা দর্শক আমাকে জানেন, আমরা বিজনেস অ্যাক্সেলারেটর চালাই, কল্ড কো-ইনোভেট ভেঞ্চার্স, একটা গ্লোবাল প্রোগ্রাম চালাই। দ্য প্ল্যাটফর্ম ইজ কল্ড ওয়ার্ল্ড লিডার্স সামিট। 102 countries network, multiple diplomats, ministers, change makers, investors, scientists, তারা এসে গেছেন, ইনক্লুডিং সেলিব্রিটিস, ডেফিনেটলি স্পোর্টস পিপল, পার্সোনালিটিস। আমাদের একটা কাউন্সিল আছে যেটা 27টা পিলার ভার্টিক্যাল নিয়ে কাজ করে, ওয়ান অফ দেম ইজ স্পোর্টস। আমি রুদ্রনীলকে অনুরোধ করব, বি এ পার্ট অফ আওয়ার কাউন্সিল, লেটস মেক ইট বিগ, লেটস গো টুগেদার। থ্যাংক ইউ রুদ্রনীল আসার জন্য। থ্যাংক ইউ স্যার, ডাকার জন্য। Easy now, stay calm. All right, let's walk.